আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, যতই প্রতিকূলতা আসুক, যতই আঘাত আসুক, নির্যাতনের স্টিম রোলার যত সুতীব্রভাবেই বাংলাদেশ ছাত্রলীগের উপর পরিচালিত করা হোক না কেন, বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে যে কোনো সময়ে বাংলাদেশ ছাত্রলীগ যদি অংশগ্রহণ করার সুযোগ পেত, তাহলে সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো। আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনকে বড়জোর নির্বাচনের এশিয়া কাপ বলা যায়। ছাত্রলীগ ছাড়া ছাত্র সংসদ নির্বাচন কখনোই নির্বাচনের বিশ্বকাপ হওয়ার সক্ষমতা রাখে না। গণতন্ত্রকে রিস্টোর করা এবং সেটির জন্য স্টেপ ডাউন ইউনুস ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, যেটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক এবং প্রতিনিধিত্বমূলক নয়। পরাধীন পাকিস্তান আমলে, স্বাধীন বাংলাদেশে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, এমনকি সামরিক স্বৈরাচারের সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রত্যেকটি ছাত্র সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সেদিক থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যিক প্রক্রিয়ায় একটি বড় ব্যত্যয়। একই সঙ্গে এই নির্বাচনটি একটি নিয়ন্ত্রিত নির্বাচন। এই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, কারা প্রার্থী হতে পারবে, কাদের মধ্য থেকে শিক্ষার্থীদেরকে বাছাই করে নিতে হবে, এটি সম্পূর্ণতই দখলদার সরকারের অনুগামী বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারণ করে দিচ্ছে। বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন, স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ছাত্র সংগঠন ডাকসুর সঙ্গে যেই সংগঠনটির ইতিহাস নিবিড়ভাবে জড়িয়ে আছে, সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে, বাংলাদেশ ছাত্রলীগের অনুগামী শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025 এর প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। এর কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এটি এ কারণে নয় যে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি সকল শিক্ষার্থী দায়বদ্ধ কিংবা অনুরক্ত, বরং এটি শিক্ষার্থীদের মর্যাদা এবং গণতান্ত্রিক যে বোধ রয়েছে সেটিকে আঘাত করেছে। কারণ বাংলাদেশের ছাত্র সমাজের বাংলাদেশ ছাত্রলীগকে বাছাই করার অধিকার যেমন রয়েছে, এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের বাইরে বিকল্প কাউকে বেছে নেওয়া কিংবা সমালোচনামূলক কর্মকাণ্ড থাকলে সেটির একটি জবাব দেওয়ার অধিকারও কিন্তু শিক্ষার্থীদের রয়েছে। আজকে শিক্ষার্থীদের সেই মর্যাদাকে, শিক্ষার্থীদের সেই গণতান্ত্রিক অনুভূতিকে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যুদস্ত করেছে। একই সঙ্গে এবারের নির্বাচন ভবিষ্যতেও অনেক আইনগত প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে। আজকে দখলদার সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিচার বিভাগকে যদিও নিয়ন্ত্রণ করছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মতো বিচার বিভাগ থেকে নিজের পছন্দ মতো রায় বের করে নিয়ে আসছে, কিন্তু তারপরও আইনগত সংকট আজ হোক কাল হোক উত্থাপিত হবেই। 2019 সালের ডাকসুর মাধ্যমে 26 সেপ্টেম্বর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সিদ্ধান্ত বদলায়নি, অথচ ধর্মভিত্তিক মৌলবাদী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির নির্বিঘ্নে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং একই সঙ্গে পরিবেশ পরিষদের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনগুলোর গৃহীত সিদ্ধান্ত ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাসের পরিসরে রাজনীতি বন্ধ রাখার বিষয়ে যে জাতীয় মতৈক্য, সেটির কোনো পরিমার্জন না ঘটিয়ে সোশ্যাল কন্ট্রাক্ট যেটি হয়েছিল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের মধ্যে, সেটির রিথিঙ্ক না করেই এবং সিদ্ধান্ত পরিবর্তন না করেই ইসলামী ছাত্র শিবিরের প্রশ্নটির একতরফা সমাধান করা হয়েছে, যেটির কারণে সামাজিক প্রশ্ন এবং আইনগত প্রশ্নের ঝুঁকি তো থাকছেই। আইনগত প্রশ্নের ঝুঁকি আরো বাড়িয়েছে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাদেরকে ভোটার তালিকার বাইরে রেখেছে। নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার, সেই অধিকারগুলো প্রয়োগ করার কারণে একটি ছাত্র সংগঠনের সদস্য কিংবা শুভাকাঙ্ক্ষী হওয়ার কারণে তাদের ভোটার তালিকার বাইরে রাখা হয়েছে। প্রার্থী হিসেবে সেই সংগঠনের সদস্য হওয়ার কারণে কাউকে বাদ দেওয়া হয়েছে, আবার কাউকে বহাল তবিয়তে রাখা হয়েছে। এই প্রশ্নগুলো ভবিষ্যতে অনেক সংকটের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে, যেটির মাধ্যমে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে, তাদের যে আন্তরিকতা রয়েছে, ডেমোক্রেটিক ক্যাম্পাস এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা রয়েছে, সেটিকে পাশ কাটানোর একটি প্রচেষ্টা বলেই আমাদের কাছে অনুভূত হচ্ছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, যতই প্রতিকূলতা আসুক, যতই আঘাত আসুক, নির্যাতনের স্টিম রোলার যত সুতীব্রভাবেই বাংলাদেশ ছাত্রলীগের উপর পরিচালিত করা হোক না কেন, বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে যে কোনো সময়ে বাংলাদেশ ছাত্রলীগ যদি অংশগ্রহণ করার সুযোগ পেত, তাহলে সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো। আজকে আমরা বলতে পারি,
আমাদের গণতান্ত্রিক অধিকারকে যখন কুক্ষিগত করা হয়েছে, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973-এর যখন লঙ্ঘন ঘটানো হয়েছে, আমাদের সমস্ত সক্ষমতা ছিল এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রতিহত করার। তারপরও শিক্ষার্থীদের অনুভূতি এবং বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক সংকটের প্রশ্নটিকে সামনে রাখায় বাংলাদেশ ছাত্রলীগ এ ব্যাপারে সহনশীল দৃষ্টিভঙ্গি পোষণ করেছে। আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনকে বড়জোর নির্বাচনের এশিয়া কাপ বলা যায়। ছাত্রলীগ ছাড়া ছাত্র সংসদ নির্বাচন কখনোই নির্বাচনের বিশ্বকাপ হওয়ার সক্ষমতা রাখে না। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো, এই সাজানো নির্বাচন, প্রহসনের নির্বাচন, নিয়ন্ত্রিত নির্বাচন, শিক্ষার্থীদের মর্যাদাকে আঘাত করার নির্বাচন কিংবা নির্বাচনের নাটক যতই মঞ্চস্থ করা হোক না কেন, শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন। বাংলাদেশের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে রাষ্ট্রের মালিকানা জনগণের প্রতিনিধিত্বশীলদের মাধ্যমে পরিচালিত হবে, এ ব্যাপারেই সবসময় শপথ দেখিয়েছে, লড়েছে এবং বিজয়ে ছিনিয়ে এনেছে। যে কারণে আমরা শিক্ষার্থীরা যেন গণতান্ত্রিক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালিয়ে যায়, সেটির প্রতি শিক্ষার্থীদেরকে আরো সংগ্রামী, আরো প্রতিশ্রুতিশীল, আরো সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। কারণ গণতন্ত্রকে রিস্টোর করা এবং সেটির জন্য স্টেপ ডাউন ইউনুস ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। এই দখলদার সরকারের সাজানো প্রহসনমূলক নিয়ন্ত্রিত নির্বাচনের নাটক যতই মঞ্চস্থ করা হোক না কেন, মনে রাখবেন গণতান্ত্রিক রোডম্যাপের বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আপনার মূল দায়িত্ব। এবং আমরা জানি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ার সংগ্রামে বাংলাদেশের ছাত্র সমাজই নেতৃত্ব দেবে। এবার আসি এবারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে। এবারের নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্তশাসন রয়েছে, মর্যাদা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের যে মর্যাদা রয়েছে, সেটিকে কিন্তু নানাভাবে বিঘ্ন ঘটানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করার চেয়ে বিশ্ববিদ্যালয়কে নয়াপল্টনের পার্টি অফিস কিংবা মগবাজার বাংলা মোটরের পার্টি অফিসে পরিণত করার ক্ষেত্রেই মূলধারার তথাকথিত ছাত্র সংগঠনগুলোর আগ্রহ অনেক ক্ষেত্রে দেখা গেছে। যে কারণে আমরা দেখছি যে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি, স্বতন্ত্র রাজনীতির প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ। এটি প্রমাণ করে যে আজকে একই সঙ্গে সরকারি দলের ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব পালনকারী 4-5-6টি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিনিধিত্ব করে না। এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেও প্রার্থীরা নির্বাচনের পরিবেশ, নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাতি প্রশাসনে পরিণত হয়েছে, এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে। এই ছাত্র সংসদ নির্বাচনের টাইমলাইন ছাত্র শিবিরের ঠিক করে দেয়া। এই নির্বাচনের আগে ডাকসুর সংস্করণ করার মাধ্যমে, গঠনতন্ত্রের পরিবর্তন ঘটানোর মাধ্যমে সাহিত্য এবং সংস্কৃতি সম্পাদক পদটিকে একীভূত করা হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মূল কাজ সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনকে ঘিরে বৃহত্তর দুটি অংশকে একত্রিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক স্পেস, বিশ্ববিদ্যালয়ের সাহিত্যিক পরিসর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রগতিশীল জীবনযাপনকে সীমিত করা হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। অস্থির বাংলাদেশের বিভিন্ন চিত্র নিয়ে আপনাদের সঙ্গে বিভিন্ন সময় মত বিনিময় করি। নতুন একটি তথ্য পেলাম। সাম্প্রতিক সময়ের একটি ঘটনা ক্ষমতাসীনদের কাছে পিলে চমকানোর মতো পরিবেশ সৃষ্টি করেছে। ভয়ঙ্কর দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে সেই ঘটনাটি। এমন একটি নির্ভরযোগ্য সূত্রের দেয়া তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা দখলকে সমর্থন করা সকল ইসলামী গ্রুপ, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সম্মিলিতভাবে তাকে স্বাগত জানানোর কারণে তিনি সর্বদলীয় সমর্থনে ক্ষমতায় বসেছেন, এমনটাই তার পক্ষ থেকে বলা হয়। নির্বাচনকে ঘিরে নির্বাচন আগে হবে নাকি পরে হবে, নির্বাচনের জন্য জামাত ইসলাম এবং এনসিপি এখনো প্রস্তুত নয়। সে কারণে তারা নির্বাচনটাকে বিলম্বে চান। অন্যদিকে বিএনপি চান তড়িঘড়ি করে নির্বাচনটা হোক। বিএনপির বিশ্বাস খুব শিগগিরই তারা ক্ষমতায় আসতে পারবে। এ কারণে যে বিভাজন, সেই বিভাজনে ডক্টর ইউনূসের চিন্তা চেতনা, যাদের সম্ভাবনা বেশি, উনি তাদের সঙ্গে সমঝোতা করেছেন বা নেগোশিয়েট করেছেন। তাদের দৃষ্টিতে এসেছে বলে আমাকে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। ঢাকায় আওয়ামী লীগের নেতৃত্বে বেশ কয়েকটি বড় বড় মিছিল এবং মিছিলগুলি সন্ধ্যায় অথবা খুব ভোরে অথবা যেখানে জনমানব থাকে না এমন পরিবেশে না, খুবই গুরুত্বপূর্ণ জায়গায়
বিপুল পরিমাণ মানুষ এবং জনব্যস্ত সময়ের ভিতরে এই মিছিলগুলি হয়েছে। এটা নিয়ে আতঙ্ক যে এত গ্রেপ্তার। দৈনিক সমকালের একটি রিপোর্টে দেখা গেছিল 3,59,000-কে গ্রেপ্তার করা হয়েছে। 3,59,000 মানুষকে গ্রেপ্তার করার পরেও গ্রেপ্তার চলছে। তা সত্ত্বেও কেন ভয় নাই? কোর্টের থেকে জামিন পাচ্ছে না, এরপরেও কেন সাহস করে তারা রাস্তায় নামছে? সেখানে ডক্টর ইউনূসকে বোঝানো হয়েছে যে আওয়ামী লীগের পক্ষে একেবারে যারা নির্ভেজাল লোক, তাদেরকে ঝুঁকিপূর্ণ জীবন যাপনের কথা সত্ত্বেও এই ঝুঁকির মধ্যেও তাদেরকে এনে মিছিলে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল অনুসন্ধান করে বের করতে কিভাবে এত লোক ঢাকায় আসছে, কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে ধরতে পারছে না, সেগুলি পর্যালোচনা করে রিপোর্ট দিতে। এর সঙ্গে যুক্ত করা হয়েছিল গণমাধ্যমকে দেখভাল করে এমন কিছু সরকারি 2টি গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের। একটি পত্রিকার ডিজিটাল অ্যাসাইনমেন্ট দেখে এমন এক্সপার্ট লোকদেরকে বলা হয়েছে কোন শ্রেণীর লোকরা আসছে সেটা তাদের বের করে দিতে হবে। ঢাকার যে সকল এলাকায় মিছিলগুলি হয়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে যে তথ্য বেরিয়েছে সেটাই তাদের আতঙ্কের কারণ। সেখানে দেখা গেছে যারা মিছিলে বিভিন্ন জায়গা থেকে আসছে তারা কিন্তু তার মনের তাগিদে ওই মিছিল দেখে নিজেকে আর সংবরণ করতে পারেননি, তিনি মিছিলে অংশগ্রহণ করে ফেলছেন এবং মিছিলের সঙ্গে স্লোগান দিতে দিতে একটা পর্যায়ে তিনি মিছিল থেকে বের হয়ে এসে আবার তার মতো হেঁটে যাচ্ছেন। এটাকে স্লো মোশনে ওই মিছিলের পার্শ্ববর্তী দোকানপাট, অফিস এবং যারা অংশগ্রহণ করেছেন এবং যারা মিছিল থেকে বের হয়ে যাচ্ছেন তাদের উপর নিরীক্ষা করে এই তথ্য বেরিয়ে আসছে যে অনেক লোকই আছে যারা মিছিলের জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু চলমান মিছিলেই তারা একাত্ম হয়ে গেছেন। এখানেই আতঙ্কের সৃষ্টি হয়েছে যে তার সংখ্যা কত। ওই পত্রিকার ডিজিটাল অ্যাসাইনমেন্টের যে টেকনিক্যাল এক্সপার্টরা, তাদের সঙ্গে যুক্ত হয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার লোক এবং পুলিশের একটা বিশেষ ব্রাঞ্চের লোকরা অ্যানালাইসিস করেছে যে এখনো অনেক মানুষ আছে যারা মিছিলের অপেক্ষায় আছে, মিছিল পেলেই সেই মিছিলে তারা অংশগ্রহণ করে ফেলে। তারা আগের থেকে মিছিলের জন্য প্রস্তুত কোনো লোক না, কিন্তু ওই মিছিলের প্রতি, ওই মিছিলের স্লোগানের প্রতি তাদের দুর্বলতা আছে। তাদের সংখ্যা অ্যানালাইসিস যারা করেছেন তাদের জরিপ অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে তাদের ধারণা ঢাকা শহরে যারা বসবাস করেন এর বড় একটি অংশ আছেন যারা তাদের ভাষায় পতিত আওয়ামী লীগের লোক। তারা কেউ দোকানের ভিতর রয়েছেন, কেউ খাবারের দোকানের, কেউ বেসরকারি জায়গার কর্মচারী, কেউ ফুটপাতে কোনো মালামাল বিক্রি করছেন, এমনকি ফুটপাতের একাধিক বাদাম বিক্রেতা, ছোট ছোট কাপড় বিক্রেতা, ফল বিক্রেতা, সবজি বিক্রেতাকেও দেখা গেছে দৌড়ে এসে মিছিলে অংশগ্রহণ করছে। কয়েকটি স্লোগান দেওয়ার পরে সে আবার ব্যাক করে গিয়ে তার দোকানে সে বসে গেছে। সে কাউকে উচ্ছ্বসিত হয়ে বলছে বহুদিন পর একটা মিছিলে যাওয়ার সুযোগ পেয়েছি। এর থেকেই নতুন সংখ্যার সৃষ্টি হয়েছে দখলদার ইউনূস এবং তাদের লোকদের ভিতরে, যে তাহলে ঢাকায় কি সর্বত্রই এখন আওয়ামী লীগের লোক আছে? স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে পুলিশ কি করছে। পুলিশের কর্মকর্তারা বলছে আমরা তো যেখানে যা পাচ্ছি গ্রেপ্তার করছি। এখন যে রেগুলার বাদাম বিক্রি করে, সবজি বিক্রি করে, অথবা একটা পোশাকের দোকানের সেলসম্যান, কি করে বুঝবো ওর মনের ভিতরে আওয়ামী লীগ রয়ে গেছে? ও যে মিছিল পেলে মিছিলে দৌড়ে এসে অংশগ্রহণ করবে, এটা তো আমাদের নলেজের বাইরে ছিল। এখন এভাবে গণহারে তার গ্রেপ্তার করা সম্ভব না, জেলখানায় তো আর সংকুলন হচ্ছে না। এই ঘটনায় খুবই ছোট্ট পরিসরে ইউনূসের পলিসি মেকার একেবারে ছোট্ট গ্রুপে আলোচনায় তাদের ধারণা হয়েছে আওয়ামী লীগের লোকরা, পত্রিকাকেও বলা হয়েছে কোনোভাবে যেন এটা নিউজ না হয়। ওই পত্রিকার ডিজিটাল ভার্সনে স্লো মোশনে অ্যানালাইসিসের জন্য যে টেকনিক্যাল এক্সপার্ট ছিল তাদেরকেও বলা হয়েছে বাইরে যেন এই কথা কোনোভাবে প্রকাশ না করে। আর সরকারি সংস্থার যারা, তাদেরকে একইভাবে বলা হয়েছে কোনোভাবে যেন ঘুণাক্ষরে এই ঘটনা
বাইরে না বের হয়। সর্বত্র বলতে হবে ভাড়ায় আসা লোকরা সেভাবেই তারা মিছিলে অংশগ্রহণ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পুলিশ যাবার পরেও এতগুলি লোক এত বড় মিছিলে সবাই কোথায় চলে গেল, একজনকে গ্রেপ্তার করা হচ্ছে আর কাউকে কেন পাওয়া যাচ্ছে না? তাহলে কি পুলিশ বিট্রাই করছে? সেটা আর একটি নতুন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বারবার পরিবর্তন করে ডিএমপির কমিশনার, অন্যান্য অফিসার, আইজিপি সব চেঞ্জ করা হচ্ছে। ঢাকার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা মোবাইল ডিউটিতে আছে তাদের পরিবর্তন করার পরেও কিভাবে ঢাকা এত আওয়ামী লীগার? তাহলে কি পুলিশ আসলেই বিট্রাই করতেছে সরকারের সঙ্গে? সেটা এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন হবে কি হবে না সেটা তো একটি দুশ্চিন্তা, সরকারি কর্মচারীরা সহযোগিতা করবে কি করবে না সেটা নিয়ে দুশ্চিন্তা। নতুন আতঙ্ক ঢাকার শহরে দোকানের কর্মচারী, সবজির দোকানদার, ফুটপাতের দোকানদার, বিভিন্ন বেসরকারি চাকরিজীবীরা, সরকারি কর্মচারীরা যারা বাইরে আসছে তাদের ভিতরে প্রচন্ডভাবে আওয়ামী লীগের লোক দেখা দিয়েছে। এটা নিয়ে কি করা যায় সেটা নিয়েও প্রধান উপদেষ্টার ক্লোজ ক্যাবিনেটে আলোচনা চলছে। চতুর্দিকেই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ